গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আমিও চলে এসেছি পূর্বের দিনের ন্যায়। আজকে আমরা যে অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করছিলাম সেই অধ্যায়ের পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা করব। তবে নতুন অংশ আজকে আমরা আলোচনা করবার আগে আমি তোমাদের থেকে কয়েকটা জিনিস একটু জেনে নেব। সেগুলো কি কি? সেটা হচ্ছে যে আমরা পূর্বের ক্লাসে যে অংশটুকু আলোচনা করেছিলাম, অর্থাৎ আমরা কোন অধ্যায় আলোচনা করছি আগে একটু শুনি। ষষ্ঠ অধ্যায়, নবম শ্রেণীর। সেইখান থেকে দুর্যোগ এবং বিপর্যয় সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তো এইখান থেকে আমরা প্রথম দিনের যে অংশ আলোচনা করেছি সেখান থেকে আমরা ধারণা পেয়েছি যে দুর্যোগ বলতে গেলে আমরা কোন অংশ বা কাকে বলে সেটা আমরা বুঝতে পেরেছি, এবং বিপর্যয়ের প্রাথমিক ধারণা সে সম্পর্কেও আমরা বিস্তারিত কিন্তু জানতে পেরেছি। তো এইখান থেকে আর আমি যে বলেছিলাম তোমাদের যে দুর্যোগের কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় আর তার সাথে সাথে বিপর্যয়ের কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আমি শুরুতেই তোমাদের কাছ থেকে একটু জেনে নিই। প্রথমে আমাকে একটু বলো তো, যে এই যে দুর্যোগ শব্দটি বলছি, এই দুর্যোগ শব্দের ইংরেজি শব্দটি কি? আচ্ছা, হ্যাজার্ড। খুব ভালো বলেছো, হ্যাজার্ড। এই যে হ্যাজার্ড শব্দটি, এই হ্যাজার্ড শব্দটি কোন দুটি বিদেশি শব্দ থেকে এসেছে? একটা হচ্ছে ফরাসি শব্দ আর একটা হচ্ছে আরবি শব্দ। অর্থাৎ ফরাসি শব্দ এজেড আর আরবি শব্দ কি? জার, তাই তো? এই দুটো মিলিয়ে তৈরি হয়েছে হ্যাজার্ড। অর্থাৎ আমরা এটাকে যদি একটু অর্থপূর্ণ বাক্যে পরিণত করি, কি দাঁড়ায় তার অর্থ? অপ্রত্যাশিত বা দৈব ঘটনা। খুব ভালো বলেছো তোমরা। অর্থাৎ অপ্রত্যাশিত, তার মানে কোনো ঘটনা বা এমন কোনো ঘটনা, তাই তো? হ্যাঁ, তোমরা বলো। যে ঘটনা হঠাৎ করে কোনো আগাম সংবাদ বা আগাম খবর বা কোনো সম্ভাবনা ছাড়াই হঠাৎ যদি পরিবেশগত কোনো কারণে মানুষের জীবন ও সম্পত্তি হানি সমস্যা সৃষ্টি করে, পরিবেশের ক্ষয়ক্ষতি করতে পারে বা বিপজ্জনক অবস্থা তৈরি হয়, তখন সেই অবস্থাকে আমরা কি বলবো? তখন সেই অবস্থাকে আমরা দুর্যোগ বলতে পারি, তাই তো? খুব ভালো বলেছো তোমরা। এই দুর্যোগের যদি আমরা কিছু বৈশিষ্ট্য সম্পর্কে বলতে বলি, তাহলে কি বলবে? দুর্যোগের কটি বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছিলাম? 5টি বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছিলাম। তো সেখানে কি কি বৈশিষ্ট্য ছিল? প্রথমে প্রকৃতি। খুব ভালো। তো প্রকৃতি সম্পর্কে কি আমরা আলোচনা করেছিলাম? হ্যাঁ, প্রকৃতি সম্পর্কে ছিল যে দুর্যোগ একটা ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক অবস্থার সৃষ্টি হতে পারে, তাই তো? এবং এটা হঠাৎ করে স্বাভাবিক যে অবস্থা, স্বাভাবিক অবস্থাকে বিঘ্নিত করতে পারে। এটা একটা গেল। ক্ষতি, এর ক্ষয়ক্ষতি খুব কম, তুলনামূলকভাবে বিপর্যয় অপেক্ষা ক্ষয়ক্ষতি অনেকটাই কম, আবার ক্ষতি অনেকটা বেশিও হতে পারে। ব্যাপকতা কি ছিল? এটি ভূপৃষ্ঠের সাধারণ ক্ষুদ্র এলাকায় সীমাবদ্ধ হয় এবং অল্প কিছু অংশে ক্ষতিগ্রস্ত হয় এই দুর্যোগ। আচ্ছা, অবস্থা বলো। দুর্যোগ হলো একটা বিপর্যয়, কারণ বিপর্যয়ের আগে কিন্তু এই দুর্যোগের সৃষ্টি হয়। আচ্ছা, ব্যাপ্তিকাল, এটা ঘন ঘন আসে, বারবার আসে, তাই এটি কি হয়? ক্ষণস্থায়ী হয়, যা প্রাকৃতিক এবং সামাজিক পরিকাঠামো কি করে? নষ্ট করে দিতে পারে। এই দুর্যোগ হওয়ার পরে, দুর্যোগ যখন বৃহৎ আকার ধারণ করে এবং হঠাৎ দ্রুত বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে, মানুষের ব্যাপক ক্ষতি হয়, মানুষ তথা যে সমগ্র জীবকুল রয়েছে, জীবকুলেরও প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হতে হয়, পরিবেশ ব্যাপক হারে নষ্ট হয়ে যায়,
মানুষ অর্থনৈতিকভাবে খুব দুর্বল হয়ে পড়ে, এই যে অবস্থা সৃষ্টি হয় তাকে কি বলা হয়? এটাকে বলা হয় বিপর্যয়। এবং বিপর্যয়কে যদি আমরা অর্থবহ একটা শব্দে পরিণত করি তখন সেটা কি দাঁড়ায়? মন্দ বা শয়তানের তারা। ঠিক আছে? তো এইরকম ভাবে বিপর্যয়ের তারও প্রকৃতি রয়েছে, অর্থাৎ এর প্রকৃতিটা কি ছিল? এর প্রকৃতিটা হচ্ছে দুর্যোগ অপেক্ষা বৃহৎ, তাই না? কারণ দুর্যোগে যদি শুধুমাত্র একটা নির্দিষ্ট অঞ্চল তার মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু বিপর্যয়ে কিন্তু অনেক বৃহৎ অঞ্চল জুড়ে এর ক্ষয়ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায়। আমরা যেমন দুর্যোগের ক্ষেত্রে শুধু দেখলাম সেটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে হতে পারে, কিন্তু বৃহৎ অঞ্চলে হয়, সেখানে মানুষের ক্ষতি হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু বিপর্যয় মানেই সেখানে সামাজিকভাবে মানুষ এবং অর্থনৈতিকভাবে মানুষ কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। কারণ বিঘের পর বিঘে জমির ধান বা ফসল নষ্ট হয়ে যেতে পারে, মানুষের প্রাণহানি ঘটতে পারে, এবং শুধু মানুষ নয়, মানুষের মানুষ যে গৃহপালিত পশু পোষে, সেই গৃহপালিত পশু তাদেরও মৃত্যু দেখা যায় বাসস্থানের অভাবে, সঠিক জলের অভাবে, পানীয় জলের একটা প্রচণ্ড পরিমাণে সংকট দেখা দেয়। এগুলো কী কারণে হতে পারে? ভূমিকম্পের জন্য হতে পারে, বন্যার জন্য হতে পারে, হঠাৎ করে তুষার ধসের জন্য হতে পারে, ভূমি ধসের জন্য হতে পারে। তারপরে এই যে বিভিন্ন রকমের ঘূর্ণিঝড়, এবং এই ঘূর্ণিঝড় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম নামে চিহ্নিত করা হয়, টর্নেডো, টাইফুন, তাই তো? এই যে বিভিন্ন ঘূর্ণিঝড়গুলোকে, এগুলোও আমরা উদাহরণ হিসেবে বলতে পারি। তাহলে পূর্ববর্তী ক্লাসে আমরা এই দুর্যোগ এবং বিপর্যয়ের প্রাথমিক ধারণা এবং তার সঙ্গে তার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা নির্দিষ্টভাবে আলোচনা করেছি। এবার আজকে আমরা এই দুর্যোগ এবং বিপর্যয়ের পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা করব। সবাইকে বলবো যে তোমরা এই আজকের যে অংশটুকু আলোচনা করব সেটা সঠিকভাবে মনোযোগ সহকারে শোনো, এবং খাতা পেন বার করে নির্দিষ্টভাবে আমরা যে প্রশ্নাবলী সম্পর্কে অধ্যায় আলোচনা করার সময় আলোচনা করব সেগুলো তোমরা একটু নিজেদের মতো করে লিখে নেবে। আর লাস্টে তো আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য অবশ্যই তুলে ধরবো, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখে তোমাদেরকে পড়তে হবে। এছাড়াও কিছু অনেক শর্ট প্রশ্ন থাকে, সব তো আর এক জায়গায় লিখে বলা যায় না, কারণ এখন আমরা টেক্সট বইটাকে থরলি পড়লেই কিন্তু সেখান থেকে 100% শর্ট প্রশ্ন আমরা কমন পাবো যে কোনো পরীক্ষার জন্য, এবং আমাদের জ্ঞান আহরণ তাতে হতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে ষষ্ঠ অধ্যায়। এই ষষ্ঠ অধ্যায়ের দুর্যোগ এবং বিপর্যয়। এই দুর্যোগ ও বিপর্যয়ের আজকে আমরা আলোচনা করব দুর্যোগ ও বিপর্যয় শ্রেণীবিভাগ সম্পর্কে আজ আমরা আলোচনা করব। তো চলো দেখি কি কি শ্রেণীবিভাগ রয়েছে প্রথমে দুর্যোগ এবং বিপর্যয়ের, তারপরেই তো আমরা তাদের উদাহরণ এবং শ্রেণীবিভাগের যে মূল উদাহরণ রয়েছে এই উদাহরণ সহযোগে আমরা বিস্তারিত ধীরে ধীরে আলোচনা শুরু করব, আলোচনা করতে থাকবো আগামী ক্লাসগুলোতে। প্রথমে আজকের ক্লাসটা আমরা একটু জেনে নিই। তো আজকের ক্লাসটা প্রথমেই যেটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম, দুর্যোগ এবং বিপর্যয়। এই দুর্যোগ এবং বিপর্যয়ের পার্থক্যটা পূর্বের দিনের ক্লাসে বলে দিলে খুব ভালো হতো, তোমাদের সেদিনই বুঝতে খুব সুবিধা হতো, কিন্তু সেটা সময়ের অভাবে একটু ভালোভাবে বলবো বলে আমি সেদিনকার বলা হয়ে ওঠেনি। যাই হোক, আজকে আমরা সেটা জানবো যে প্রথমে যেটা আমরা বলছি সেটা হচ্ছে কি, দুর্যোগ এবং বিপর্যয় এটা কিন্তু সমার্থক শব্দ নয়, এদের মধ্যে অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। ঠিক আছে? তো প্রথমে ভিত্তি, যেটা কোন কোন ভিত্তি অনুযায়ী আমরা এই দুর্যোগ এবং বিপর্যয়ের পার্থক্য করব সেগুলো একটু আমরা জানি। সেটা হচ্ছে যে দুর্যোগের ক্ষেত্রে যেটা ক্ষয়ক্ষতি যদি আমরা বলি বা আলোচনা করি, তোমরাই বলো তো দুর্যোগের কি হয়? দুর্যোগের ক্ষয়ক্ষতি বেশ খানিকটা কম হয়,
এবং এখানে মানুষ, উদ্ভিদ ও জীবজন্তুর প্রাণহানি এবং সম্পত্তি বিনাশ যেমন ঘটে, আবার তার সাথে সাথে পরিবেশের গত অবনমন প্রায় ঘটে না। ঠিক আছে, সম্পত্তি বিনাশ বা মানুষ বা উদ্ভিদ জীবনহানি, প্রাণহানি, এটা কিন্তু সবসময় ঘটতে দেখা যায় না। ঠিক আছে, বিপর্যয়, এক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আচ্ছা, বড় মাপের জীবন, অর্থাৎ বড় মাপের জীবন মানে অনেক বেশি সংখ্যক মানুষ, অর্থাৎ 100 জনের বেশি যদি মানুষের মৃত্যু বা সম্পদহানি সেখানে হতে পারে। পরিবেশগত অবনমন হতে পারে, কারণ জানো তোমরা ধস নামলে কোথাও সেখানে কি হয়, প্রচন্ড পরিমাণে একটা ক্ষতির সম্মুখীন হতে হয়। ঠিক আছে, তো এটা দেখা গেল। আচ্ছা, বিস্তৃতি কি? দুর্যোগ সাধারণত ক্ষুদ্র এলাকায় সীমাবদ্ধ থাকে। ঠিক আছে, তাহলে দুর্যোগ কি হয়? দুর্যোগ সাধারণত ক্ষুদ্র এলাকায় সীমাবদ্ধ থাকে, বিস্তৃত অঞ্চলে থাকে না, ক্ষুদ্র স্কেলে ঘটে। বিপর্যয় সুবিস্তৃত এলাকায় সংঘটিত হয়, এটি বৃহৎ স্কেলে ঘটে। ঠিক আছে, তাহলে এটা বিস্তৃত এলাকায় সংঘটিত হয়, এটি বৃহৎ স্কেলে ঘটে। দুর্যোগ ঘন ঘন হয় এবং ক্ষণস্থায়ী। ঠিক আছে, তাহলে দুর্যোগ ঘন ঘন হয় কিন্তু ক্ষণস্থায়ী হয়, সহজে মোকাবিলা করা যায়। বিপর্যয় দীর্ঘ ব্যবধানে ও দীর্ঘস্থায়ী হয়, সহজে মোকাবিলা করা যায় না। ঠিক আছে, প্রথমে দুর্যোগ ঘটে, তারপরে ঘটে বিপর্যয়। তার মানে আমরা শুরুতেই তো আলোচনা করছিলাম, প্রথমে দুর্যোগ ঘটে, দুর্যোগের কারণ বা তার ফলাফল হচ্ছে কিন্তু বিপর্যয়, তাই এটি প্রথম পর্যায়ে ঘটে। আর দুর্যোগ ঘটার পরেই কি হয়? বিপর্যয়ের সৃষ্টি হয়, এটি দুর্যোগের পরবর্তী পর্যায়ে ঘটে থাকে, মানে দ্বিতীয় পর্যায়ে হয়। সম্পর্ক যদি বলি সেখানে কি বলতে হবে? দুর্যোগ হলো বিপর্যয়ের কারণ। তাহলে দুর্যোগ কি? বিপর্যয়ের কারণ। বিপর্যয়ের কারণ হচ্ছে দুর্যোগ বা ক্রিয়া প্রক্রিয়া। সকল দুর্যোগ বিপর্যয়ে পরিণত হতে পারে না। এর মধ্যে থেকে যেগুলো বিস্তৃত অঞ্চল জুড়ে এবং তারপরে দেখা যাবে যে খুব বড় অঞ্চল জুড়ে হয়েছে, পরিবেশের অবনমন ঘটেছে, সেইখানকার উদ্ধার কার্যের জন্য আন্তর্জাতিক সাহায্যের প্রদান এবং খুব বড়ভাবে বিভিন্ন জাতীয় সংস্থাকেও সেখানে অংশগ্রহণ করতে হয়, তখন সেটা বিপর্যয়ে পরিণত হবে। আর বিপর্যয় হলো দুর্যোগের ফলাফল বা পরিণতি। তাই সকল বিপর্যয় অবশ্যই দুর্যোগ থেকে উদ্ভূত হবে। তার মানে আমরা এই কথা বলতে পারি, দুর্যোগ হলেই বিপর্যয় হতেও পারে, নাও হতে পারে, বা সকল দুর্যোগকে আমরা বিপর্যয় বলে চিহ্নিত করব না। ঠিক আছে, আচ্ছা, বিপর্যয় কি? বিপর্যয় হলো দুর্যোগের ফলাফল বা পরিণতি। ঠিক আছে, সকল বিপর্যয় অবশ্যই দুর্যোগ থেকেই সৃষ্টি হয় বা তৈরি হয়। ঠিক আছে, এই গেল দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে মূল পার্থক্য। ঠিক আছে, তাহলে এই যে পার্থক্যটা আমরা আলোচনা করলাম, এখানে কারোর বুঝতে কি কোনো অসুবিধা আছে? আচ্ছা, খুব ভালো। তাহলে পরবর্তী অংশে আমরা এবার যাই। এবার আমরা দুর্যোগ এবং বিপর্যয়ের মূল যে শ্রেণী বিভাগ, সেই শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করব। প্রথমত, কারণ ও প্রকৃতির ভিত্তিতেই এই দুর্যোগ বিপর্যয়কে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। ঠিক আছে, প্রধান যে 3টি ভাগ সেটা রয়েছে প্রাকৃতিক ভাগ, আর একটা রয়েছে আধা প্রাকৃতিক, অর্থাৎ আধা প্রাকৃতিক মানে এখানে মানবীয় এবং প্রাকৃতিক দুটো ভাবে হতে পারে, আর একটা হচ্ছে মানবীয় দুর্যোগ ও বিপর্যয়। ঠিক আছে, তো এই যে টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ, দুর্যোগ এবং বিপর্যয়, টেবিলটা দেখে খুব বেশি ভয় পাওয়ার প্রয়োজন নেই। এখানে ভয় পাওয়ার কিছু নেই, দেখতে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু আমরা এখান থেকে কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ অংশে আলোচনা করব, কিন্তু আমাদেরকে সম্পূর্ণ এই শ্রেণী বিভাগটা জানতে হবে যে কোন উদাহরণগুলো কোন নির্দিষ্ট শ্রেণীভিত্তিক দুর্যোগ বা বিপর্যয়ের
অন্তর্গত হয়। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? কারণ ও প্রকৃতির ভিত্তিতে দুর্যোগ বিপর্যয়কে আমরা কটি ভাগে ভাগ করতে পারি? প্রধানত 3টি ভাগে ভাগ করতে পারি। প্রাকৃতিক, আধা প্রাকৃতিক এবং মানবীয় দুর্যোগ। তাহলে এখানে দেখলাম কি আমরা, এটা 1 নম্বর প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়, আধা প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়, আর মানবীয় দুর্যোগ ও বিপর্যয়। ঠিক আছে, তো প্রথমে আমরা প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়কে যদি আবার শ্রেণীবিভাগ করি, প্রথমে আমরা দুটো ভাগ পাবো, একটা হচ্ছে পার্থিব বিপর্যয় আর একটা হচ্ছে অপার্থিব বিপর্যয়। তো দেখো, পার্থিব বিপর্যয় এই নামটা থেকে আমরা কি বুঝতে পারছি? পৃথিবী কেন্দ্রিক, তাই তো? তাহলে পৃথিবীকে কেন্দ্র করে যে বিপর্যয়গুলো হয়ে থাকে সেটাই পার্থিব বিপর্যয়। আর অপার্থিব বিপর্যয় যেটা পৃথিবীর সঙ্গে সরাসরি ভাবে যুক্ত নয়, সেটা হতে পারে মহাকাশে হচ্ছে, তাকে আমরা অপার্থিব বিপর্যয় বলতে পারি। তো এই পার্থিব বিপর্যয়কে আবার দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়, একটা হচ্ছে ভূপৃষ্ঠীয় আর একটা হচ্ছে বায়ুমণ্ডলীয়। তার মানে ভূপৃষ্ঠ মানে ভূপৃষ্ঠ সংলগ্ন, অর্থাৎ আমরা যে ভূপৃষ্ঠের উপরে বসবাস করছি সে ভূপৃষ্ঠ সংস্পর্শে সংলগ্ন অঞ্চলেই এই অংশগুলো হতে থাকে, বিপর্যয়গুলো হতে থাকে। আর বায়ুমণ্ডলে যেগুলো ভূপৃষ্ঠে সরাসরি আঘাত করে না, বায়ুমণ্ডলে তাদের যে উপাদান রয়েছে এই উপাদানের সঙ্গে কার্য প্রতিক্রিয়ার ফলে, কার্যের ফলে এই বিপর্যয় লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে এই অপার্থিব বিপর্যয় এগুলো কোনগুলো? অপার্থিব বিপর্যয় হচ্ছে উল্কাপাত। দেখো, এই উল্কাপাত কিন্তু ভূপৃষ্ঠের সঙ্গে সরাসরি সংযোগ নেই। সৌরঝড়, এটাও কিন্তু এই সূর্যের মধ্যে হয়ে থাকে, এটাও কিন্তু ভূপৃষ্ঠের মধ্যে যোগাযোগ নেই, সেই জন্য এটাকে অপার্থিব বিপর্যয় বলে মনে করা হচ্ছে। ঠিক আছে, এর কি কি উদাহরণ রয়েছে? অগ্ন্যুৎপাত ভূপৃষ্ঠ বিপর্যয়, অগ্ন্যুৎপাত রয়েছে, ভূমিকম্প রয়েছে, সুনামি রয়েছে, ভূমিধস রয়েছে, নদী পাড় ভাঙন রয়েছে। এই সবকটি আমরা কোন অংশভিত্তিক আলোচনা করলাম? প্রাকৃতিক দুর্যোগের পার্থিব বিপর্যয় তার ভূপৃষ্ঠ বিপর্যয়ের অংশ। ভূপৃষ্ঠ বিপর্যয় আর একবার বলি আমরা কোনগুলো? অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, সুনামি, ভূমিধস আর হচ্ছে নদী পাড় ভাঙন। এবার বায়ুমণ্ডলীয় বিপর্যয়, অর্থাৎ এই বায়ুমণ্ডলীয় যে বিপর্যয়, সেই বিপর্যয়কে আমরা আবার দুটো শ্রেণীতে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে অস্বাভাবিক বিপর্যয় আর একটা হচ্ছে পুঞ্জীভূত বিপর্যয়। ঠিক আছে, অস্বাভাবিক বিপর্যয় কোনটা? ঘূর্ণিঝড়, বজ্রঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত, তুষারঝড় আর ধূলিঝড়, এগুলো অস্বাভাবিক বিপর্যয়। পুঞ্জীভূত বিপর্যয় কোনগুলো? পুঞ্জীভূত মানে নির্দিষ্টভাবে অনেকদিন আবহাওয়ার পুঞ্জীভূত হওয়ার ফলে হয়, বন্যা, খরা, শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ, এই চারটি হচ্ছে পুঞ্জীভূত বিপর্যয়। ঠিক আছে, এই দুর্যোগ ও বিপর্যয়ের আবার আমরা মূল শ্রেণীবিভাগে ফিরে যাই, তাহলে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে তার যে শ্রেণীভিত্তিক অংশ ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। এবার 2 নম্বর যে প্রধান শ্রেণীবিভাগ, সেটা কি? আধা প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়। এখানে মানুষের অর্ধেক সংযোগ বা অনিষের অর্ধেক টাচ থাকতে পারে, আবার প্রাকৃতিক, অর্থাৎ দুটি ভাগে হতে পারে, এর কোনো নির্দিষ্ট শ্রেণীবিভাগ নেই। মানবীয় দুর্যোগ বা বিপর্যয়, অর্থাৎ যেটা সম্পূর্ণভাবে মানুষের বিভিন্ন কার্যাবলীর ফলে পরিবেশের ওপর যে বিপর্যয় নেমে আসে, অর্থাৎ মানুষ এই আধুনিক বিশ্বে আরো বেশি করে আধুনিক হওয়ার জন্য নিত্য নৈমিত্তিক নতুনভাবে বিভিন্ন বৈজ্ঞানিক নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন জিনিসের গ্রহণযোগ্যতা বিভিন্নভাবে তারা চেষ্টা করে চলেছে। তো তার জন্য তারা
আমরাই মানুষরা এই পরিবেশকে কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে তুলি এবং আমাদের জন্য অনেক সময় প্রকৃতিতে বিপর্যয় নেমে আসে। সেই শ্রেণীবিভাগগুলো কি কি? তো মানবীয় দুর্যোগ ও বিপর্যয়কে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়: ভৌত বিপর্যয়, রাসায়নিক বিপর্যয় আর হচ্ছে জৈব বিপর্যয়। ভৌত বিপর্যয় এক হচ্ছে ভৌত বিপর্যয় শ্রেণীবিভাগগুলো ভূমিকম্প, ভূমিধস আর ভূমিক্ষয়। ঠিক আছে। রাসায়নিক বিপর্যয় বিষাক্ত দ্রব্য নির্গমন, রাসায়নিক নিঃসরণ আর হচ্ছে পারমাণবিক বিস্ফোরণ। জৈব বিপর্যয় কি? জনবিস্ফোরণ, ইউট্রিফিকেশন আর হচ্ছে দাবানল। এই গেল টোটাল দুর্যোগ এবং বিপর্যয়ের শ্রেণী বিভাগ। ঠিক আছে। আমরা এবার প্রত্যেকটি শ্রেণীবিভাগ সম্পর্কে তার বিস্তারিত আলোচনা করব এবং যেটুকু অংশ আমাদের পাঠ্যপুস্তক অনুযায়ী রয়েছে উদাহরণ সহযোগে সেই বিষয়গুলো আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব। ঠিক আছে। প্রথমে আমরা তাহলে কি আলোচনা করব? প্রাকৃতিক বিপর্যয়। এই প্রাকৃতিক বিপর্যয় কাকে বলে কিভাবে আমরা একটু দেখি। পৃথিবীর মধ্যে বা বাইরে কোনো প্রাকৃতিক কারণে সৃষ্ট বিপর্যয়কে প্রাকৃতিক বিপর্যয় বলা হয়। এটা পৃথিবীর মধ্যে হতে পারে, আবার পৃথিবীর বাইরেও হতে পারে। যে কোনো কারণে যদি প্রাকৃতিক কোনো নির্দিষ্ট কারণে, অর্থাৎ প্রাকৃতিক কারণ হতে হবে, ঠিক আছে, যে বিপর্যয় তৈরি হবে সেটাকে প্রাকৃতিক বিপর্যয় বলবো আমরা। এই যে প্রাকৃতিক বিপর্যয়ের কথা বলা হচ্ছে, এই প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের কোনো নির্দিষ্ট ভূমিকা নেই বা থাকে না। সেগুলো কি কি? ভূ আভ্যন্তরীণ শক্তি, যেগুলো ভূপৃষ্ঠ সংলগ্ন হয়ে থাকে, এবং বায়ুমণ্ডলীয় এবং মহাজাগতিক বিভিন্ন কারণ এই প্রাকৃতিক বিপর্যয়ের অন্তর্গত। দেখো এখানে যে উদাহরণগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি, এখানে অগ্নুৎপাত বা এটা বড় একটা টর্নেডো এবং সৌরঝড়, বা আগে যে উদাহরণগুলো আমরা একটু একটু করে আলোচনা করলাম, সেখানে কি কোনো কোথাও মানুষের সরাসরি কার্যাবলীর প্রভাবে কোনো দুর্যোগ বা বিপর্যয় কি লক্ষ্য করা গেছে? যায়নি। তাহলে যে বিপর্যয় মানুষের কোনো ভূমিকা, মানুষের কোনো কারণ ছাড়াই যখন বিপর্যয় ঘটে থাকে, সেটাই কিন্তু এই প্রাকৃতিক বিপর্যয় আমরা মনে করতে পারি। এই প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ হিসাবে আমরা ভূপৃষ্ঠীয় বিপর্যয়, অর্থাৎ ভূপৃষ্ঠ সংলগ্ন অংশে যে হলে কোনো কারণ যদি বিপর্যয় ঘটে থাকে, ভূপৃষ্ঠ সংলগ্ন বিপর্যয়, তার উদাহরণগুলো কি কি রয়েছে? অগ্নুৎপাত, ভূমিকম্প। দেখো এই অগ্নুৎপাত হচ্ছে ভূপৃষ্ঠ সংলগ্ন বিপর্যয়। সুনামি, ভূমিধস, নদী ও সমুদ্র পাড়ের ভাঙন, হিমানি সম্প্রপাত অর্থাৎ তুষার ধস যেটা বলা হয়। তাহলে ভূপৃষ্ঠীয় বিপর্যয় তার উদাহরণ সম্পর্কে বোঝা গেল। কি কি বললাম? অগ্নুৎপাত, ভূমিকম্প, সুনামি। বায়ুমণ্ডলীয় এবং আবহাওয়া জনিত বিপর্যয় কোনগুলো? আবহাওয়াগত বিপর্যয়: ঘূর্ণিঝড়, টর্নেডো, বজ্রঝড়, শিলাবৃষ্টি, অম্লবৃষ্টি, মেঘভাঙা বৃষ্টি, তুষারপাত, তুষারঝড়, ধূলিঝড়, বন্যা, খরা, তারপর শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ, উষ্ণ স্রোত, মরুকরণ অর্থাৎ মরুভূমির বৃদ্ধি, লবণীকরণ, কোনো অংশে লবণতার মাত্রা বৃদ্ধি পাওয়া, সবগুলোই কিন্তু বায়ুমণ্ডলীয় বা আবহাওয়াগত বিপর্যয়। ঠিক আছে। তো এই যে বায়ুমণ্ডল এবং আবহাওয়াগত যে বিপর্যয়, ঘূর্ণিঝড়, টর্নেডো, বজ্রঝড়, অম্লবৃষ্টি, মেঘ ভাঙা বৃষ্টি, খরা, হরপাবান, সবগুলোই দেখো বায়ুমণ্ডলীয় অংশেই লক্ষ্য করা যায়। ঠিক আছে। অপার্থিব বিপর্যয় কোনগুলো? যেগুলো পার্থিব অর্থাৎ ভূপৃষ্ঠ সংলগ্ন লক্ষ্য করা যায় না। উল্কাপাত, সৌরঝড়, সুপারনোভা বিস্ফোরণ, এগুলো হচ্ছে অপার্থিব বিপর্যয়। ঠিক আছে। তাহলে প্রাকৃতিক বিপর্যয় কাকে বলছি আমরা বোঝা গেল। এর কটি ভাগ সম্পর্কে আলোচনা করলাম? তিনটি। কি কি সেগুলো? ভূপৃষ্ঠীয় বিপর্যয়,
আচ্ছা, বায়ুমণ্ডলীয় এবং আবহাওয়াগত বিপর্যয় আর অপার্থিব বিপর্যয় মনে থাকবে সবার। আচ্ছা, এবার দ্বিতীয় যে শ্রেণীবিভাগ অর্থাৎ আধা প্রাকৃতিক বিপর্যয় বা কোয়াসি ন্যাচারাল ডিজাস্টার যেটাকে বলা হচ্ছে, যেখানে প্রাকৃতিক এবং মানবীয় উভয় কারণেই যখন এই বিপর্যয়কে বা নতুন কোনো বিপর্যয় সৃষ্টি হয়, সেই অবস্থাকে আমরা আধা প্রাকৃতিক বিপর্যয় বলে থাকি। এই আধা প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয় এবং সেটা মানবীয় প্রভাবে সেটি বিপর্যয়ে পরিণত হতে পারে। ঠিক আছে, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি জলাধারে জল ছাড়ার জন্য বন্যা সৃষ্টি। দেখো, এই জলাধারের যে জলটা সৃষ্টি হলো বা জলাধারের জলটা জমেছিল, সেটা নিশ্চয়ই মানুষের সরাসরি কারণে সেখানে জলটা জমেনি। জলটা কিভাবে জমলো? অতিরিক্ত বৃষ্টির জন্য বা বৃষ্টির জন্য বিভিন্ন অঞ্চল থেকে জলটা এই জলাধারে জমা হয়েছে। এবার যখন এই জলটা ছাড়া হচ্ছে, যখন বাঁধের তার সর্বোচ্চ ক্ষমতা যখন ছাড়িয়ে যাচ্ছে, তখন জলটাকে ছাড়তেই হবে, নাহলে বাঁধ ভেঙে যাবে। যখন এই জল ছাড়া হচ্ছে, তখন এই জল ছাড়লে কিন্তু পার্শ্ববর্তী সংলগ্ন অঞ্চল বন্যা দেখা দিতে পারে। এর ফলে যে বিপর্যয়ের সৃষ্টি হয়, তাহলে সেটা হলো মানুষের দ্বারা বিপর্যয়। তাহলে আবহাওয়ার কারণে বা প্রাকৃতিক কারণে কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছিল, কিন্তু মানুষের কারণে পরবর্তী বিপর্যয়টা লক্ষ্য করা গেল, বিপর্যয় সৃষ্টি হলো। ঠিক আছে, আরো হতে পারে অরণ্য ধ্বংসের কারণে মাটি ক্ষয়। দেখো, এই যে বনাঞ্চলে কিভাবে 2018 সালের ছবিটা দেখো, একদম পুরো জঙ্গলে সবুজ পাতায় মোড়া ছিল, পার্শ্ববর্তী অংশ দেখো পুরো এই মাটি উন্মুক্ত প্রান্তর ন্যাড়া হয়ে গেছে, সেখানে কিন্তু কিছুই লক্ষ্য করা যাচ্ছে না। ঠিক আছে, তো এইটাও কিন্তু মানুষ এই অংশে সরাসরি দেখানো, অরণ্য জঙ্গল প্রাকৃতিক নিয়মেই গড়ে উঠেছিল, দেখো মানুষ নিজেদের প্রয়োজনে এই জঙ্গলকে কেটে পুরো ন্যাড়া করে দিয়েছে। তাহলে যখনই এই উন্মুক্ত প্রান্তর খুলে গেল, আমরা আগের অধ্যায়ে পড়েছিলাম যে উন্মুক্ত প্রান্তর থাকলে কি হয়, সেখানে জল বা বায়ু বা বৃষ্টি কিন্তু সরাসরি আঘাত করে মাটিকে ব্যাপকভাবে ক্ষয় করতে প্রভাবিত করে, তাই তো? তাহলে 2 নম্বর যে বিপর্যয়ের শ্রেণীবিভাগ আধা প্রাকৃতিক বিপর্যয়, সেটা সম্পর্কে সবাই বুঝতে পারলে। আচ্ছা, এরপরে শেষ অংশ বলবো না, শেষ যে শ্রেণীবিভাগ অর্থাৎ মানবীয় বিপর্যয়। দেখো, এই মানবীয় বিপর্যয়, এখানে প্রকৃতির কোনো হাত থাকে না, কিন্তু প্রকৃতিকে নষ্ট করছে মানুষ। কিভাবে নষ্ট করছে? যেটা বললাম, মানুষের বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলী, মানুষের উদ্ভাবনী চিন্তা ভাবনা, উদ্ভাবনী শক্তি, আরো কিভাবে পরিবেশ থেকে কোনো দ্রব্য সংগ্রহ করবে নিজেদের উদ্দেশ্যে, নিজেদের গবেষণার উদ্দেশ্যে, নিজেদের বিজ্ঞান চেতনার উদ্দেশ্যে, আবার অর্থনৈতিক লাভের জন্য হয়। এই প্রভাবে যে কার্যাবলীর বা যে একটা বিপর্যয় লক্ষ্য করা যায়, তাকে মানবীয় বিপর্যয় বলা হয়। দেখো, এই মানবীয় বিপর্যয়ের উদাহরণ হিসাবে বলার আগে এটুকু তোমরা বুঝতে পারছো পার্শ্ববর্তী ছবি দেখে, মানুষের দ্বারা সম্পূর্ণভাবে এটি কার্যকরী হয়। মানুষ যদি যুদ্ধ করে একটা দেশের সাথে বা একটা অঞ্চলের সাথে আর একটা অঞ্চলে, তাহলে কিন্তু প্রাকৃতিকভাবে বিপর্যয় নেমে আসে, খাদ্য সংকট দেখা দিতে পারে, সেখানকার মানুষের নিরাপত্তাহীনতা দেখা দিতে পারে, অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। এবং এই যে উপরের ছবিটা দেখো, সন্ত্রাসবাদ কিভাবে 2006 সালে মুম্বাই শহরে অবস্থিত বৃহত্তম টাটা গোষ্ঠীর যে হোটেল, সেখানে সন্ত্রাসবাদীরা ঢুকে গেছিল এবং এই হোটেলকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল। এবং এটা কিন্তু মানুষ কি করছে, অপর মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। তাহলে এটা মানবীয় বিপর্যয়। এই মানবীয় বিপর্যয়কে আবার আমরা 4টি শ্রেণীতে বিভক্ত করতে পারি। সেটা ভৌত বিপর্যয় হতে পারে, রাসায়নিক বিপর্যয় হতে পারে,
জৈব বিপর্যয় হতে পারে, আবার অর্থনৈতিক বিপর্যয় হতে পারে। তো সেগুলো কি কি আছে আমরা একটু দেখে নিই বিস্তারিতভাবে। যদি আমরা এই মানবিক বিপর্যয়ের উদাহরণগুলোকে নির্দিষ্টভাবে বিস্তারিতভাবে একটু আলোচনা করি, তাহলে প্রথমেই যে ভৌত বিপর্যয়, সেটা হচ্ছে কিভাবে আসে ভৌত বিপর্যয়? কৃত্রিম ভূমিকম্প। কৃত্রিম ভূমিকম্প কিভাবে হয় তোমরা জানো? বলো তো কিভাবে হয়? বাহ, খুব ভালো বলেছো। মানুষ যখন পাহাড়ি অঞ্চলে রাস্তাঘাট নির্মাণ করে, কোনো টানেল বা বড় পাথরকে ফাটাতে চায়, তখন কিন্তু একটা বিস্ফোরণ করে, তার ফলেও কিন্তু ভূমিকম্প হতে পারে। খনিজ ভাণ্ডারযুক্ত অঞ্চলে মানুষ যখন বক্সাইট বা চুনাপাথর বা কয়লা, সেখানকার জন্য কিন্তু মানুষ ওই খনিকে একসঙ্গে আহরণ করার জন্য, খনিজ দ্রব্যকে, সেখানেও কিন্তু বিস্ফোরণ ঘটাতে পারে, তার ফলেও কিন্তু কৃত্রিম ভূমিকম্প হয়। নদী এবং সমুদ্র পাড়ের ভাঙন। দেখো, নদী সমুদ্র পাড়ের ভাঙনের জন্য কিন্তু মানুষও অনেকাংশে দায়ী, কারণ মানুষ নদীতে যেখানে সেখানে তাদের ইমারত দ্রব্য গড়ে তোলার চেষ্টা করছে, ফলে আর জলের যে উচ্চতর ঢেউ, ভরা জোয়ারের সময় যে ঢেউ, তার ফলে নদী বা সমুদ্র পাড়ে কিন্তু ভাঙন হচ্ছে। ভূমিধস লক্ষ্য কর, তোমরা দেখলে আগের দিন আলোচনা করলাম, ভূমিধস লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন অংশে। ভূমি ক্ষয় হয়, আবার আর্সেনিক দূষণও হয়। এই ভূমিক্ষয় সম্পূর্ণভাবে মানবিক কারণে হচ্ছে। মানুষ যদি গাছপালা কেটে ধ্বংস করে দেয়, তাহলে ভূমিক্ষয় তো হতেই পারে, হবে, হয়েই থাকবে। আর হয় আর্সেনিক দূষণ। দেখো, আর্সেনিক যুক্ত জল, সেই জল যদি পান করা হয় এবং সেই জলের সঙ্গে যদি সরাসরি মানুষ প্রতিনিয়ত ব্যবহার করতে থাকে, তাহলে এই যে প্রথম যে ছবিটা তোমাদেরকে দেখিয়েছি, হাতে কিন্তু বা পায়ে কিন্তু এরকম রোগ হয়, যেটাকে ব্ল্যাক ফুট ডিজিজ বলা হয়। ঠিক আছে, দেখবে সেই জন্য এখন বিভিন্ন জায়গায় এই যে ভৌম জল তোলা হচ্ছে, ভৌম জলকে কিন্তু ব্যবহার করতে, অতিরিক্ত পরিমাণে ভৌম জল ব্যবহার করলে এই আর্সেনিক যুক্ত হচ্ছে, এটা তো একটা খনিজ অংশ, এটা কিন্তু জলের সাথে মিশে উপরে চলে আসছে, যা মানুষের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে তুলছে। আমরা যে অঞ্চলে বসবাস করি, এটা কিন্তু আর্সেনিক দূষিত এলাকা। রাসায়নিক বিপর্যয়। রাসায়নিক বিপর্যয় তো রাসায়নিকভাবে কোনো যদি অঞ্চলে বা কোনো কলকারখানায় বা জাহাজ থেকে যদি রাসায়নিক যে তেল সমুদ্রে ছড়িয়ে পড়ে এবং তাদের বাসন সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়, এবং পরিবেশের মধ্যে কোনো কোম্পানি বা কোনো কারখানা থেকে বা তোমার আবার পাওয়ার হাউস থেকে হতে পারে, যেখানে বিদ্যুৎ উৎপাদন হয়, সেখান থেকেও যদি গরম জল বা রাসায়নিক পদার্থ যদি আমরা খোলা উন্মুক্ত জমিতে নিক্ষেপ করি, ফেলে দিই, তার প্রভাবে কিন্তু রাসায়নিক বিপর্যয় হতে পারে বা হয়। সবথেকে বড় উদাহরণ ভোপালের গ্যাস দুর্ঘটনা। ইউনিয়ন কার্বাইডের যে গ্যাস দুর্ঘটনা, সেখান থেকে যে গ্যাস লিকেজ হয়েছিল, তার ফল কিন্তু মানুষ এখনো ভোগ করে চলেছে। ঠিক আছে, মানে এখনো সেখানে মানুষ যদি সেখানে নতুন নতুন শিশু জন্মগ্রহণ করলে, সেই গ্যাসের তার প্রভাবে তারাও বিকলাঙ্গ শিশু বা অ্যাবনর্মাল শিশুর জন্মগ্রহণ করতে দেখা যাচ্ছে। আবার এই যে পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়, এর প্রভাবেও কিন্তু একই রকমভাবে এই রাসায়নিক বিস্ফোরণ ঘটতে পারে। ঠিক আছে, এই যে হিরোশিমার নাগাসাকিতে যে পারমাণবিক বিস্ফোরণ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সেগুলো কিন্তু তার প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে হয়েছিল। এগুলো কিন্তু রাসায়নিক বিস্ফোরণ। বা কোনো ল্যাব থেকে যদি কোনো ক্ষতিকর রাসায়নিক যদি ছড়িয়ে পড়ে, সেটাও রাসায়নিক বিস্ফোরণ হতে পারে। ঠিক আছে, অর্থাৎ গ্রিন হাউস এফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং সবই এই রাসায়নিক বিপর্যয়ের অন্তর্ভুক্ত আমরা ধরতে পারি। জৈব বিপর্যয়, যেটা জৈব আবহবিকার, যেমন আমরা পড়ছিলাম, জৈব বিপর্যয় কি? জনবিস্ফোরণ। দেখো, মানুষ, ইন্ডিয়া এখনো 2 নম্বরে রয়েছে, আর কিন্তু কয়েকদিন পরেই চীনকে ছাপিয়ে 1 নম্বরে চলে যাবে। অতিরিক্ত জনবিস্ফোরণ, যার ফলে খাদ্যের সংকট যেমন দেখা দেয়, তার পাশাপাশি বেকারত্বের বেড়ে যাচ্ছে। বেকারত্ব বাড়ার জন্য সামাজিক যে নিরাপত্তা, সেটা কিন্তু বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে। দাঙ্গা বাঁধতে পারে, অর্থাৎ মানুষের যুদ্ধ, নিজস্ব বাসস্থানে লক্ষ্য করার জন্য, নিজের অধিকার ও অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। ইউট্রিফিকেশন হতে পারে, দাবানল হতে পারে, মহামারী, অর্থাৎ যে কোনো ধরনের রোগের মহামারী হতে পারে। সবগুলো কিন্তু জৈব বিপর্যয়ের
অন্তর্ভুক্ত। অর্থনৈতিক বিপর্যয় তোমাদের সবাই আশা করি মনে আছে 2020-21 সালের সেই যে মার্চ মাস থেকে লকডাউন হয়ে গেছিল কোভিডের জন্য, করোনার জন্য। এটা কিন্তু একটা খুব বড় অর্থনৈতিক সংকট। এই কোভিডের জন্য কত কোম্পানি, কত কলকারখানা, কত মানুষের জীবন চলে গেছে এবং সারা বিশ্বের অর্থনীতি কিন্তু ঝিমিয়ে গেছিল। ঠিক আছে, তো এটাও কিন্তু মানবিক একটা কারণ, মানবিক বিপর্যয় অন্তর্গত আমরা মনে করতে পারি। তো মানবিক বিপর্যয়ের কি কি উদাহরণ আমরা জানলাম? ভৌত বিপর্যয়, রাসায়নিক বিপর্যয়, জৈব বিপর্যয়, তার সঙ্গে অর্থনৈতিক বিপর্যয়। ঠিক আছে, বোঝা গেল এইটুকু অংশ? আচ্ছা, খুব ভালো। এবার যেটা আমরা লাস্ট যে অংশ আলোচনা করব সেটা হচ্ছে প্রাকৃতিক এবং মানবীয় বিপর্যয়ের মধ্যে পার্থক্য কি। তাহলে যেগুলো প্রাকৃতিক কারণে ঘটে থাকে সেগুলো প্রাকৃতিক বিপর্যয়, আর যেগুলো মানবিক কারণে ঘটে থাকে সেগুলো মানবিক বিপর্যয়। সেগুলো কিভাবে হচ্ছে দেখি। তাহলে অবস্থান কোথায় হচ্ছে? প্রাকৃতিক বিপর্যয় পৃথিবীর মধ্যে ও পৃথিবীর বাইরে দু জায়গাতেই হতে থাকে এবং ভূপৃষ্ঠ থেকে প্রভাবিত করে। আর মানবিক বিপর্যয় কেবলমাত্র পৃথিবীর ভূপৃষ্ঠে ও বায়ুমণ্ডলে হয়ে থাকে এবং ভূপৃষ্ঠের ওপরেই এর প্রভাব পড়তে থাকে। এটা কিন্তু পৃথিবীর বাইরে এটা যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। প্রাকৃতিক বিপর্যয় ঘন ঘন হতে পারে এবং স্বল্পস্থায়ী বা আকস্মিক প্রকৃতির, হঠাৎ করে আসতে পারে, অল্প সময় স্থায়ী হতে পারে। মানবিক বিপর্যয় মাঝে মধ্যে হয় এবং দীর্ঘস্থায়ী ক্রমপঞ্জীভূত প্রকৃতির হতে পারে। যেমন করোনা, এর সুদূরপ্রসারী প্রভাব কিন্তু এখনো বহুদিন টেনে যেতে হবে। বা ভোপালে যে গ্যাস দুর্ঘটনা, জাপানের যে পারমাণবিক বিস্ফোরণ ঘটনা, সবই কিন্তু তার প্রভাব এখনো লক্ষ্য করা যাচ্ছে। প্রাকৃতিক নানা কারণে বিপর্যয় সৃষ্টি হতে পারে, যেমন ধরো বন্যা, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, এগুলো প্রাকৃতিক কারণেই হয়ে থাকে, বিভিন্ন পাতের সংঘর্ষে হয়ে থাকে। আর মানুষের নানান কার্যাবলীর প্রভাবে মানবীয় বিপর্যয় হতে থাকে। ঠিক আছে, ক্ষয়ক্ষতি কি? এক্ষেত্রে জীবন ও সম্পত্তি হানির পরিমাণ অনেক বেশি হয়ে থাকে প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে। কারণ দুর্যোগ থেকে যখন বিপর্যয় হবে তখন কম করে হলো 100 মানুষের ক্ষতি বা 10টি মানুষের মৃত্যু, এরকম সম্ভাবনা থাকে। আর এক্ষেত্রে জীবন ও সম্পত্তি হানির পরিমাণ অপেক্ষাকৃত কম, আবার অনেক সময় বেশিও হতে পারে। সম্পত্তি হয়তো নষ্ট না হলেও কিন্তু মানুষের নিজেদের মধ্যে বিপর্যয় ডেকে আনলে মানুষের প্রাণ কিন্তু ক্ষতি হতে পারে অনেক বেশি পরিমাণে, তাই না? তাহলে এই প্রাকৃতিক এবং মানবিক বিপর্যয়ের পার্থক্যগুলো তোমরা বুঝতে পারলে সবাই মিলে? আচ্ছা, তাহলে আজকের যে অংশ আমরা এখনো পর্যন্ত আলোচনা করলাম, কারোর কি বুঝতে কোথাও কোনো সমস্যা রয়েছে বা আছে? নেই। তাহলে আজকে আমরা কি কি আলোচনা করলাম বলো? প্রথমে আলোচনা করলাম দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে পার্থক্য, দুর্যোগ বিপর্যয়ের শ্রেণীবিভাগ এবং দুর্যোগ বিপর্যয়ের শ্রেণীবিভাগ, তার মধ্যে প্রত্যেকটি অংশের বিস্তারিত আলোচনা, সেগুলো আমরা জেনেছি। এবং লাস্টে প্রাকৃতিক বিপর্যয় এবং মানবিক বিপর্যয়, এদের মধ্যেও পার্থক্য আমরা নির্দিষ্টভাবে আলোচনা করলাম। তো এইখান থেকে আমরা যে প্রশ্নগুলো জানতে পেরেছি, যতটুকু অংশ আমরা আলোচনা করি তার থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের সামনে রাখলাম। এগুলো তোমরা সবাই নোট ডাউন করে নিয়ে আশা করি পরবর্তী ক্লাসে, এই ক্লাসের শুরুতে, অর্থাৎ নতুন করে যে অংশ আমরা আলোচনা করব তার শুরুতেই তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে জিজ্ঞাসা করে নেবো যে কে কতখানি ভালোভাবে বুঝেছো বা জানতে পেরেছো। ঠিক আছে, তারপরে আমরা নতুন কোনো অংশ আলোচনা করব। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং যে প্রশ্নগুলো দিয়েছি প্রশ্নগুলো তোমরা একটু পাঠ্যপুস্তক দেখে আলোচনা করে নেবে। সবাইকে থ্যাংক ইউ।